নমস্কার, রেফ স্পোর্টস বাংলার আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই শুভ রথযাত্রা রেফ স্পোর্টসের তরফ থেকে। আজকে আমি এসেছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে আজকে ম্যাচ ছিল সিএফএলের ইস্টবেঙ্গল ভার্সেস মেজার্স ক্লাব। আজকের খেলাটা কিন্তু অনেকটা সেই ব্রাজিল জার্মানির খেলার কথা মনে করিয়ে দিল। আজকে ইস্টবেঙ্গল মেজার্স ক্লাবকে 7-1 গোলে হারিয়ে দিল। তাই তো আজকের এই ভিডিওটিতে আপনি বা আপনারা পুরোটা পরিষ্কার বুঝে যাবেন যে আজকে ইস্টবেঙ্গল যদি খেলা নাও দেখে থাকেন তো ইস্টবেঙ্গল কেমন খেলেছে এবং তার বিস্তারিত বিবরণ। আজকে ইস্টবেঙ্গল 7-1 গোলে হারিয়েছে, তো এটাতে দেখে আপনি বুঝতেই পারছেন যে ইস্টবেঙ্গল দারুণ মাপের খেলেছে। বাট যেটা আরও ইনফরমেশান দেওয়ার সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু বল পজিশান এবং ইস্টবেঙ্গলের কিন্তু পাসিং সেন্স অনবদ্য ছিল। একটা টুর্নামেন্ট জেতার জন্য গোলের থেকেও না একটা টিমের বন্ডিং প্রয়োজন হয়, এবং আজকে ইস্টবেঙ্গল যেভাবে খেলেছে সেই টিমের বন্ডিং কিন্তু ধরা দিয়েছে। আজকে ইস্টবেঙ্গলের হয়ে গোল দিয়েছে সায়ন, ইস্টবেঙ্গলের হয়ে গোল দিয়েছে মনতোষ মাঝি, জেসেন টিকে, এবং আমি তো ভাবছিলাম একটা লিস্ট করব এবং সেই লিস্টের নামগুলো লিখে প্রপারলি বলবো, কারণ এত গোল হয়েছে সেই গোল মনে রাখাও অনেকটা কঠিন হয়ে পড়ছে। কিন্তু যেটা আমার সবথেকে চোখে লেগেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বল পজিশান, যেটা আমি বললাম, এবং ইস্টবেঙ্গলের পাসিং সেন্স। কোথাও গিয়ে ইস্টবেঙ্গল সিএফএলের যে শুরুটা, যেটা আজকে মেজার্স ক্লাবকে 7-1 গোলে হারালো, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে কোচ তিনি নিজেও বলেছেন এবং এটা হওয়া উচিত যে এই যে 7-1 গোলে তারা যে হারালো, এটা কোথাও গিয়ে যেন সেটা একটা বাড়তি মানে প্রেশার হালকা হয়ে গেল যে আমরাই বড় হয়ে গেলাম, এটা যেন না হয়। কারণ অনেক সময় এই বড় ব্যবধানের জয় কিন্তু ভাইস ভার্সা হতে পারে। তাই কোচ বলছেন যে এর কোনো বাড়তি প্রভাব পড়বে না, আজকের খেলাটা এখানেই শেষ, এখানেই পয়েন্ট তারা পেয়েছেন এবং পরবর্তীকালে সিএফএলের যে খেলা আছে সেই খেলায় তিনি মনোযোগ দিতে চান। তবে কোচ বললেও এই যে সমস্ত দর্শক, আজকে নৈহাটি কিন্তু কানায় কানায় প্রায় পূর্ণ ছিল, কারণ সিএফএলের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের এবং 7-1 গোলে জয়। দর্শকদের মনে এই যে আনন্দ, উত্তেজনা, উদ্দীপনা হয়েছে, তারা কিন্তু আশা প্রত্যাশা রাখছে যে এবছর সিএফএলেও তারা একটা ভালো জায়গা নেবে, এবং নেবে নাই বাই কেন। সিএফএলের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা তো অবশ্যই একটা আধিপত্য বিস্তার করে, এবং সেই নিরিখেই মেজার্স ক্লাবের যে কোচ তিনি বলছেন যে ইস্টবেঙ্গলের সাথে নাবার আগেই তিনি অনেকটা প্রিপারেশান নিয়েছিলেন যে হয়তো এই ম্যাচটা সেভাবে তারা ফিনিশ করতে পারবে না, তাদের নিজস্ব কিছু ভেতরকার কিছু কঠিন সমস্যার জন্য। কিন্তু সেই কঠিন সমস্যাটা কি সেইটা তিনি কিন্তু বলেননি, কিন্তু তিনি নিজেই বলছেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে লড়া অতটা সহজ নয়। বাট কোথাও গিয়ে ফিটনেসের অভাব দেখা দিয়েছে মেজার্স ক্লাবের প্লেয়ারদের। 45 মিনিটের পর সমস্ত প্লেয়ার দাঁড়িয়ে গেছে, যেটা কোচ তিনি নিজেই স্বীকার করেছেন। তো এত কিছু কঠিন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মেজার্স ক্লাব নেমেছিল মাইটি ইস্টবেঙ্গলের সাথে লড়তে। বাট যে আশা বা যে কোচ যেটা বলেছেন, মানে কোচের মুখে যেটা এসছে যে 7-1 গোলে, এটা অবশ্যই একটা বিস্বাদের কারণ, একটা হতাশার কারণ। অন্যদিকে ইস্টবেঙ্গলের এই যে জয় দিয়ে সিএফএল শুরু, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে একটা বড় আশা দিচ্ছে, এবং পরবর্তীকালে সিএফএলে ইস্টবেঙ্গল যাতে এভাবেই থাকে, ইস্টবেঙ্গলের এই যে কনসিস্টেন্সিটা এইটা যেন থাকে, এটাই সমস্ত দর্শক এবং ইস্টবেঙ্গলের কোচ এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা বলছেন। আর একটা জিনিস আমি না বললেই নয়, তার নাম হচ্ছে জেসেন টিকে। আগের বছর ইস্টবেঙ্গলের একটা ভালো গোল স্কোরার এবং প্রত্যেকটা ম্যাচে গোল দিয়েছেন, এবং সেই জেসেন টিকে আজকে কিন্তু 45 মিনিটের পরে নেমেছিলেন, কিন্তু 45 মিনিটের পরে নেবেও তিনি 2টো গোল দিয়েছেন। এই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে জেসেন টিকেকেও এবং ইস্টবেঙ্গলকেও। তাছাড়াও ইস্টবেঙ্গলের কোচ তিনি বলছেন জেসেন টিকেকে কেন ভারতীয় স্ট্রাইকার মানে ভারতীয় জায়গায় চান্স দেওয়া হয় না। ভারতীয়রা যারা টিম সিলেকশন করেন ভারতীয় জায়গায় খেলার জন্য, সেখানে কি তারা শুধুমাত্র আইএসএলকেই দেখেন, নাকি অন্যান্য যে সমস্ত টুর্নামেন্ট হয় সেখানেও তারা দেখেন? যদি অন্যান্য টুর্নামেন্টে দেখেন তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার যে গোল স্কোরের অভাব সেটা তো ইস্টবেঙ্গলের জেসেন টিকেকে দিয়েই ভরাতে পারে, এমন দাবিও তিনি করেছেন। এবং সেই দাবি অতটা উড়িয়ে দেওয়া যায় না, আবার পুরোটাও রাখা যাচ্ছে না, তার কারণ সবে এটা প্রথম ম্যাচ এবং মেজার্স একটা খুব একটা বড় টিম, বড় ক্লাব নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাক এর পরবর্তীকালে জেসেন টিকে কতটা একটা ভরসার জায়গা রাখতে পারে। অবশ্যই আইএসএলে তিনি চান্স পেয়েছেন, 1-2টো ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু সেভাবে তাকে ব্যবহার করা হয়নি। স্টোরিটা বলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল একটা অনবদ্য ফল দিল, এবং এই মরশুমটা কিন্তু ইস্টবেঙ্গল 7-1 গোলে যেটা শুরু করলো সেটা কিন্তু মানে একটা আলাদা উদ্দীপনা দেবে ইস্টবেঙ্গলকে। এবার দেখা যাক
পরবর্তী ইস্টবেঙ্গল ম্যাচ কিভাবে খেলে। আমি অবশ্যই এই নৈহাটি স্টেডিয়াম থেকে এবং আশেপাশে যে সমস্ত স্টেডিয়াম আছে যেখানে সিএফএলের খেলা হচ্ছে সেখানে আমি কভার করব, এবং অবশ্যই আপনারাও দেখুন সিএফএল, এবং সিএফএলে এই সমস্ত নতুন তরুণ প্রতিভা যারা উঠছে তাদেরকে সাপোর্ট করুন। আজকের প্রতিবেদনটা এইখানেই, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। আমি অভিনব এখন এখান থেকে সাইন অফ করছি। থ্যাংক ইউ। অর্জিদা, প্রথম ম্যাচ রথযাত্রার শুভ পুণ্য লগ্নে বড় জয় ইস্ট বেঙ্গল, শুভ সূচনা, কি বলবেন? আজকে জয় নিয়ে কি বলবেন? প্রথম ম্যাচে 7 গোলে জয়, কি বলবেন? ফার্স্ট ম্যাচ কিছু বলার নেই, দেখো 7 গোলটা বড় কথা না, আজকে যেটাই বড় কথা ছিল আমাদের। আর ফার্স্ট ম্যাচ আমরা কতখানি নিজেদের ফুটবলটা খেলতে পারছি, কতখানি নিজেদের ঘরানার ফুটবলটা খেলতে পারছি, সেটাই আজকে বেশি দেখাচ্ছিল। তবে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, লিগে জিতেছি, এটাই বড় কথা। আমি 7 গোল বা 5 গোল এসব নিয়ে ভাবছি না। একটা ব্যাপার হচ্ছে যে আপনার টিমটা যেরকম আজকে 10 গোলে জিততে পারতো, আর 3টে গোলও কনসিড করতে পারতো, আপনি কি এটা মনে করেন? একদম একদম একদম, এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না, এবং 2টো গোল ফাম্বেল করে আমরা নিজেদের মিস্টেক করেছি। তখন 6 গোল হয়ে গেছিলো, একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, কিন্তু ওই ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই। ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন ইম্পর্টেন্ট, গোল কনসিড না করাটাও যেমন ইম্পর্টেন্ট। এটা আমাদের পরে দেখতে হবে, আমরা শুনলাম ফার্স্ট ম্যাচ। হেড কোচ বিনো জর্জের সঙ্গে কোনো কথা হলো? বিনো জর্জের সাথে সবসময় কথা হয়, লাস্ট ডেতেও বিনো জর্জ ছিল। মনোতোষ মাঝি প্রথম এবারে এসছে, প্রথম ইস্টবেঙ্গল জার্সিতে ম্যাচ খেলবে, ওকে কীরকম দেখতে? আপনারাই তো দেখলেন, সবে ইস্টবেঙ্গল জার্সিতে খেলছে, গোল পেয়েছে ফার্স্ট দিন, কনফিডেন্স বাড়বে, আরও ভালো খেলবে, এই জন্যই তো নিয়ে আসা। অর্জিদা, কনফিডেন্স বাড়ার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় থাকে, বড় ব্যবধানের জয়, একটা আত্মতুষ্টিরও ব্যাপার চলে আসে, এটা কীভাবে কন্ট্রোল করছে? ওটাই আমি বলতে চাইছিলাম যে এই ব্যাপারটা, এই জন্য আমি ওটা নিয়ে ভাবছিই না। সেই আত্মতুষ্টির জায়গাটা কোচেদেরই জায়গা, ওটাকে ঠিক রাখা প্লেয়ারদের, যাতে পরের ম্যাচে এই মানে রেজাল্টের কোনো প্রভাব না পড়ে, সেটাই আমরা চেষ্টা করব। ঠিক আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার জেসিন পিকে গত বছর 13 গোল করেছিল, ইস্ট বেঙ্গলের হাইয়েস্ট করা। আজকে 45 মিনিটস খেলার সুযোগ পেয়েছে, 2টো গোল করেছে আর কি, হ্যাটট্রিকও করতে পারতো। তো আপনার কি মনে হচ্ছে যে গত বছর যেখানে শেষ করেছিল জেসিন পিকে কি সেইভাবেই পাচ্ছে না? একদম একদম একদম, জেসিনটিকে সেই জায়গাতেই আছে, ও আরও ভালো খেলবে, মানে আমাদের আশা। এবার ওকে বড় কিছু সবাই ভাবুক, সবাই, কারণ এখন বড় কিছু ভারত মানে আমি সেটাই বলতে চাইছি, ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের, এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কমে যাবে। ওকে, মানে আইএসএল এর দলে আইএসএল দল তো অলরেডি আছেই, আইএসএল মানে সে তো রেগুলার বা আস্তে আস্তে চান্স পাবে, সেখানে যাবে। আমি বলছি ইন্ডিয়া টিমে যেখানে স্ট্রাইকিংয়ের নিয়ে এত অসুবিধা, ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা, তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন হয়। তারা কি শুধু ওই আইএসএলই দেখে? কারণ যারা ইন্ডিয়া টিম তৈরি করছে তাদের তো সব কিছু দেখা উচিত, প্রত্যেকটা জায়গায়, কেরালা লিগ, ক্যালকাটা লিগ, এই জায়গায় মানে অ্যাটলিস্ট একটা হাইয়েস্ট লেভেলের লিগ হয়, সেখান থেকে এদের ওই জায়গায় যাওয়া উচিত বলে আমার মনে হয়। প্রথম শুরুটাই হয়তো একটা খুব খারাপভাবেই হলো, একটা বিশাল ব্যবধানে মরা যায়, কি বলবেন, মানে কী কারণে? কোনো এক্সকিউজ নয়, সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ম্যাচ, কারণ বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে যে টাইপের প্রিপারেশান একটা ছোটো টিমের দরকার হয়, সেই টাইপের প্রিপারেশান আমাদের এখনও হয়নি, তারই বহিঃপ্রকাশ এটা। কোচ, এর আগে আমরা গিয়েছিলাম, জবরদাস ছিলেন, আপনি কতদিন ধরে এই দলের দায়িত্ব নিয়েছেন? 10-3 বছর। মাঝখানে জবরদাস যে জবরদা এসেছিলেন, উনি টিডি হয়ে এসেছিলেন, তারপরে উনি গত 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ না 3 সপ্তাহ হলো উনি রিজাইন দিয়েছেন। দলে কি আরও কিছু ফুটবলার অ্যাড হতে পারে? প্রথম ম্যাচ আমার বেশ কিছু ছেলে এখনো রেজিস্ট্রেশন হয়নি, ইআইএফএফ এর থেকে এখনো পেন্ডিং আছে, আরও 5টা প্লেয়ারের মতো প্লেয়ার আমাদের অ্যাড হবে। ল্যাকিং আছে তো, আমার টিমটাকে দেখে মনে হচ্ছে না আমার টিমটা 45 মিনিটসের পরে দাঁড়িয়ে পড়ছে, এখনও সেই কন্ডিশনই নেই। সেটা যে কোনো কারণেই হোক, এগুলো তো আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নেই, এগুলো অফিসিয়াল পার্টে আছে। আমার টিমটা এখনও 45 মিনিটসের পরে 90 মিনিটস খেলার মতো জায়গায় নেই। দেখা যাক, এখন আমার হাতে আরও 9 দিনের মতো আছে, আমার পরের ম্যাচ 7 তারিখ, কতটা এই টিমটাকে নিয়ে এগোনো যায়। তবে পোটেন্সিয়ালিটি আছে টিমটার মধ্যে, কিন্তু ফিটনেসের অভাব আছে, কন্ডিশনের অভাব আছে, সেগুলোকে যতটা বাড়িয়ে নেওয়া যায় আর কি এই কটা দিনের মধ্যে
তবে ইস্টবেঙ্গল ম্যাচের আগে এই অবস্থা থেকে ইস্টবেঙ্গল ম্যাচের ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এই টাইপের কন্ডিশন নিয়ে খেলার খুব টাফ। আমরা বুঝতে পারতাম, কিন্তু এগুলো তো বলার ব্যাপার নয়। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলে এবং 7 গোল দিয়ে ইস্টবেঙ্গল দলটাকে দেখে কি এরা ভালো টিম, এরা তো ব্যাপারটা হচ্ছে এরা তো দীর্ঘদিন একটা টিম ধরে রেখেছে, বেশ কয়েকটা ছেলে হয়তো চেঞ্জ আছে, কিন্তু একই টিম তো খেলছে, ফলে এদেরকে নড়াচড়া করতে একটু সুবিধেই হয়েছে, এদেরকে তাড়াতাড়ি কোচ এদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছে। আমার ক্ষেত্রে তো তা না, আমার ক্ষেত্রে তো আমার লাস্ট ইয়ারের যা টিম ছিল তার থেকে আমার টিমে 4-5টা প্লেয়ার আছে গত বছর, বাকি সব তো নতুন, ফলে আমাকে সেই জায়গা তৈরি করতে তো সময় লাগবে। কিছু সুযোগও তো হাতছাড়া হয়েছে। সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু ওই যে বললাম আমাদের টিমটা সেই জায়গায় নেই, আর পাচ্ছে না, সেই জায়গায় লাস্ট গিয়ে আটকে যাচ্ছে। দরকার আছে, এখন অনেক ল্যাক আছে টিমটার মধ্যে, এমনি কোনো দোষ দেবো না প্লেয়ারদের, কারণ ওরাও তো সেই জায়গাটা পায়নি, ওদেরকে কোনো দোষ দেবো না। হ্যাঁ, অবশ্যই এটা একটা আমাদের কাছে বাজে রেজাল্ট, কিন্তু এটা ফিরে আসবে না যতটা তাড়াতাড়ি এটার থেকে আমরা রিকভারি করতে পারি। ফুটবলের কাছে আসবো, তোমার কাছে না এটা অ্যাজ আ ফুটবলার এত বড় মার্জিনে পরাজয় এটা সবসময় একটা বড় ধাক্কা। কিভাবে নিজেকে মোটিভেট করছো, বা তোমার সতীর্থদের সঙ্গে কি কথা হলো, কিভাবে ফিরে আসতে চাইছো তোমরা? ফিরে আসতে হবে, কারণ লিগটা তো অনেক বড়, সবে একটা খেলা হলো। কনফিডেন্ট ফিরে আসবে তোমরা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। Thank you.